রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং ব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প সংগ্রাম চৌধুরীর লেখা কণ্ঠ। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে বুম্বা এবং লাবণী। শুরু হচ্ছে কণ্ঠ। কখনো নিজের বাড়িতে থাকতে ভয় করে? আমার করে। এমন কিছু ঘটনা এই ভয়টার কারণ, যার ব্যাখ্যা আমি কেন এই পৃথিবীতে উপস্থিত কোনো ব্যক্তি হয়তো দিতে পারবে না। হয়তো সব ঘটনার কোনো কারণ বা সংজ্ঞা সত্যিই নেই। হয়তো নিজের চোখও মাঝে মধ্যে বিশ্বাস হারিয়ে ফেলে। শহরের সাথে ঘরও ছেড়েছি 3 বছর হতে চলল। 10টা 5টা জাতাকলে এমনভাবে আটকে পড়েছি, আর পালানোর পথ নেই। মাঝে মাঝে খুব মনে হয় সব ছেড়ে ছুড়ে চলে আসি, কিন্তু মাসের প্রথমে ওই স্যালারি ক্রেডিট হওয়ার মেসেজটা আমায় বারবার আটকে দেয়। পরশু বাড়ি এসেছি কয়েকদিনের ছুটি নিয়ে। এখন আর একদম আসি না বলে মা কিছুক্ষণ গজগজ করলো বাড়িতে পা রাখার পরেই। বাবা যদিও কাজকেই বারবার প্রাধান্য দিতে বলে। ফিরে দেখলাম বাড়িটা নতুন করে রং করা হয়েছে। আগের যে শ্যাওলা পড়া বেরঙিন রূপটা ছিল, সেটা শেষমেশ হারিয়েছে। আর বন্ধুরা খ্যাপাবে না ভূতের বাড়ি বলে। অবশ্য আমার বন্ধুরা যে কারণে এই বাড়িটাকে ভূতের বাড়ির তকমা দিয়েছিল, সেটা যে একেবারেই ঠিক, তা শুধু আমরা, বাড়ির বাসিন্দারা আর কিছু পাড়া প্রতিবেশীরা জানি। আজ বৃহস্পতিবার। মা সকালবেলা উঠেই ঠাকুর ঘরে নিজের আধ্যাত্মিক গান বাজনা শুরু করে দিয়েছে। বাবা খবরের কাগজ হাতে নিজের দুনিয়ায় মগ্ন। আমি এখনও বিছানায় আড়মোড়া ভাঙছি, সোজা ভাষায় ল্যাদ খাচ্ছি। চাকরির জন্য ঘুমটা অনেক দিন আগেই বিদায় জানিয়েছে। বাড়ি ফিরলে আবার সেই ঘুমটা একটু হলেও ফিরে আসে। কলিং বেলটা বেজে উঠল। তারপরেই বাবার হাঁক পেলাম, বুম্বা দেখ কে এসেছে। নড়ে চড়ে উঠে বসলাম খাটে। একগাল হাসি নিয়ে ঘরে ঢুকল লাবণী। লাবণীর সাথে আমার সম্পর্ক প্রায় 20 বছরের, সেই হাফ প্যান্ট আর ফ্রকের বয়স থেকে। বন্ধু থেকে ভালোবাসার মানুষ, এই পরিণতিটা ঘটেছিল প্রায় 5 বছর আগে, এক অষ্টমীর বিকেলে। প্রায় কপালে বন্দুক থেকে প্রপোজ করিয়েছিল আমায় দিয়ে লাবণী। ছোট্টবেলার বন্ধু প্রেমিকা হওয়ার দৌলতে আমাদের মধ্যে ঘ্যান ঘ্যানে প্রেমটা একেবারেই কম। কলকাতায় লাবণীকে ফেলে যখন পাড়ি দিয়েছিলাম দক্ষিণ ভারতে, মনে হয়েছিল যেন আমার এক টুকরো ফেলে রেখে গেলাম এই শহরে। আশ্চর্য এটাই যে ও কোনোদিন এটা নিয়ে নালিশ করেনি। হ্যাঁ, মাঝে মধ্যে জেদ করে, কলকাতায় আসার অনুরোধ করে, আবার মাঝে মধ্যে ছুটি পেলে আমার কাছে চলে আসে ব্যাঙ্গালোরে। বিয়েটা যে ওকেই করব, এটা একেবারে কনফার্ম। তাই জন্যই লাবণী প্রায় বাড়ির মেয়ের মতোই হয়ে গেছে। বাবা মা বোধহয় আমার থেকে ওকে বেশি ভালোবাসে এখন। লাবণীরও যত আবদার আমার মায়ের কাছেই। একদিন বলে চিলি চিকেন খাবো, তো একদিন বলে কেক বানিয়ে দাও। আমার বাড়িতে এলে ওর লজ্জা শরম সব উধাও হয়ে যায়। সত্যি কথা বলতে আমার অবর্তমানে ওই আমার মা বাবাকে দেখে রেখেছে। ঘরে ঢুকেই আমার চায়ের কাপটা নিয়ে এক চুমুক বসিয়ে দিল। এই ফেরত দে আমার চা, ফ্লাস্ক থেকে ঢেলে নিয়ে নিজেরটা। আমি না অতিথি, গেস্টকে দিয়ে কেউ কাজ করায়? অতিথি না ছাই, আমার মা বাবাকে তো পুরো হাত করে নিয়েছিস। করতে হয়। হবুই শ্বশুর শাশুড়ি ভাই। এত সকালে কি চাই রে তোর? তোকে কিডন্যাপ করতে এলাম, চ ঘুরতে যাই। ঢের রাস্তাঘাটে বড্ড ভিড়, ধুলো বালি রোদ, তার চেয়ে বাড়ি বসে লেদ খাওয়া ঢের ভালো। সাউথ ইন্ডিয়া গিয়ে তো পুরো পাল্টে গেলি তুই। শোন না, আজ রাতে পিৎজা পার্টি করবি আগের মতো? তো খাবি কোথায়, বাড়িতে নাকি বাইরে যাবি? আমি লাবণীর দিকে তাকিয়ে এক গাল হাসলাম। সেই হাসিতেই ও সবটা বুঝে গেল। ওই ঘরটায়? সত্যি বলছিস বুম্বা? হ্যাঁ, এখন বেশি লাফাস না। একটু রাতের দিকে মা বাবা বেরোবে শুনলাম, ছোট মাসির বাড়ি যাবে, তখন ঘরের চাবিটা হাত করতে হবে আর কি। তাহলে এখন? সেখানে বিদায় হতো, আমি একটু ঘুমাই। আমাকে এতদিন বাদে কাছে পেয়েও তোর ঘুমানোর কথা মাথায় আসছে? লজ্জা লাগা দরকার। যে ঘরটার কথা শুনে লাবণী একটু হলেও চমকে উঠল, সেটার একটা ইতিহাস আছে। দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতায় চলে আসাটা বোধহয় একেবারেই বোধগম্য নয়। আত্মীয় স্বজনরা অন্তত তাই বলেছিল। সালটা 2012।
বাবা যে কেন গড়িয়ার ফ্ল্যাট ছেড়ে শ্যামবাজারের এই পুরনো বাড়িটায় থাকতে এলো ভগবানই জানে। একতলা বাড়ি হলেও বাড়িটা আকারে বেশ বড়, আমাদের 3টি প্রাণীর জন্য বড্ড বেশি বড়। বাইরে থেকে বাড়িটা দেখতে একেবারেই বাজে। পলেস্তারা খসে গেছে, মান্ধাতার আমলের হলুদ রংটাও শ্যাওলায় ঢাকা পড়েছে কয়েক জায়গায়। সামনের বাগানটা বহুদিন না কাটা ঘাসে গিজগিজ করছে। ফ্ল্যাট ছেড়ে এখানে থাকতে বললে যে কেউ খেপে যাবে। মা রাগারাগি করলেও বাবার জেদের সামনে তাকেও হার মানতে হয়। আসলে বাবার অনুভূতিটাও আমি বুঝি। এই বাড়িতেই বড় হয়ে ওঠা, ঠাকুরদা ঠাকুমার স্মৃতি রয়েছে এই বাড়িটার প্রত্যেকটা কোণে। আরও একজনের স্মৃতি এই বাড়ির আনাচে কানাচে লুকিয়ে আছে, আমার কাকার। বাবা মা মারা গেলেও কাকা এই বাড়িটা একা আঁকড়ে ধরে বেঁচেছিল বহুদিন। কাকিমা বিয়ের 2 মাস বাদেই মারা যায়, তাই আর বিয়ে করেনি কাকা। কিন্তু হঠাৎ যে কেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল তা আজও একটা রহস্য। অবশ্য সেই ঘটনার পর 1 বছর কেটেও গেছে। আমি কাকার ঘরটাই বাঁচলাম নিজের জন্য। আসলে ঘরটা বাড়ির পিছন দিকে, তাই আলো একটু কম আসে। কয়েক মাস বাদেই মাধ্যমিক, আর আমার ছোটবেলা থেকেই রাত জেগে পড়ার অভ্যাস। সকালে যাতে বেশি আলো না পড়ে ঘুম ভাঙিয়ে দেয় সেই জন্যই এই ঘরটা নেওয়া। আমার ঘরে আসবাবপত্র খুবই কম। ডান দিকের দেওয়ালে ঠাসা আমার পড়ার টেবিলটা আর বইয়ের তাক, আর বাম দিকের দেওয়ালে আমার খাটটা। টেবিলটার পাশে এই ঘরের একটা মাত্র কাঁচের জানলা, যেটা খুললে বাড়ির পিছনের ঘাসে ভরা বাগানটা দেখা যায়। তাই ওটা খুলেও কোনো লাভ নেই, বরং ঘরটার বাইরে ঠিক নিচেই ড্রেন থাকার কারণে মশা ঢুকে বিন বিন করে, তাই বন্ধই থাকে। মাসটা ডিসেম্বর, তারিখ খেয়াল নেই। মাধ্যমিকের প্রস্তুতির চাপে ঘুমের 12টা বেজে গেছে। ঘড়ির কাঁটা 2:30 ছুঁই ছুঁই। চোখ দুটো বুজে আসছে। সামনের অঙ্কের বইটাও যেন করুণ মুখে একটু বিশ্রাম চাইছে। বই খাতা পেনগুলো সব রেখে এলাম টেবিলে। কনকনে ঠান্ডা রাত, ভয়ানক শান্ত আবহাওয়া। এমনিও এই ঘরে তেমন কোনো আওয়াজ আসে না। শীতকাল, তাই ফ্যান চলারও আওয়াজ নেই। অনেক দূর থেকে ক্ষীণ একটা কুকুরের ডাক ভেসে আসছে। ঘড়ির টিক টিক আওয়াজ আর বাইরের ঝিঝি পোকার ডাক মিলেমিশে পরিবেশটাকে আরও থমথমে করার চেষ্টায় রয়েছে। লেপটা দিয়ে পুরো শরীর ঢেকে ঘরের আলোটা নিভিয়ে শুয়ে পড়লাম। স্বপ্নের রাজ্যে প্রবেশ করতে যাব ঠিক তখনই ঠক ঠক শব্দে ঘুমের ঘোরটা কেটে গেল। মনে হলো কেউ যেন কাঁচের জানলাটায় আঙুল দিয়ে আলতো টোকা মারছে। খাটে উঠে বসলাম। পাশে আলোর সুইচটা ছিল, কিন্তু এ কি, আলো জ্বলছে না কেন? লোডশেডিং হলো কখন? জানলার ঠক ঠক আওয়াজটা যদিও বন্ধ হয়ে গেছে, তাও কৌতূহলটা যাচ্ছে না। আস্তে আস্তে লেপ ছেড়ে উঠে গিয়ে দাঁড়ালাম নিজের বইয়ের তাকটার কাছে। হাতরে সেখানে রাখা ছোট নীল টর্চটা নিয়ে জ্বালালাম। আলোটা ফেললাম জানলার উপর। মনে হলো যেন একটা টিকটিকির আদল দেখতে পেলাম জানলাটা ঠিক বাইরে। টর্চটা নিভিয়ে সেটা সঙ্গে নিয়ে আবার এসে শুলাম। মনে মনে টিকটিকিটাকে গালিগালাজও করলাম আমার ঘুমটা কিঁচিয়ে দেওয়ার জন্য। 8 ঘন্টা কেটে গেছে, আমার ঘুম আর আসে না। এপাশ ওপাশ করেই চলেছি। আবার সেই ঠক ঠক আওয়াজ। না, এই টিকটিকিটা তো বিরক্ত করে মারছে। এবার আর ওদিকে তাকালামই না, চোখ বন্ধ করে ঘাপটি মেরে শুয়ে রইলাম। প্রায় 10 মিনিট পর আবার আওয়াজ হলো, কিন্তু এইবার আর ঠক ঠক নয়। কেউ যেন হাত দিয়ে জোরে জোরে কাঁচের জানলাটায় বাড়ি মারছে। ধর্মর করে উঠে বসলাম। কাঁপতে থাকা হাতে কোনো মতে টর্চটা নিয়ে আলো ফেললাম জানলাটার উপর। স্পষ্ট দেখতে পেলাম একটা হাত, একটা মানুষের হাত, 5-5টা আঙুল। সেই হাত জোরে জোরে আঘাত করছে জানলাটায়, যেন ভেঙেই ফেলবে। তারপর যা শুনলাম তাতে আমার হাড় হিম হয়ে গেল। স্পষ্ট কানে এলো একটা বিকৃত গলা, কেমন যেন তীক্ষ্ণ, যেটা কোনো স্বাভাবিক মানুষের কখনোই হতে পারে না। খোল জানলাটা, খোল জানলাটা, খোল, খোল জানলাটা।
চেঁচিয়ে উঠে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম মা বাবার ঘরে। আমার চিৎকার শুনে ইতিমধ্যেই দুজনেই উঠে গেছে। বাবা এগিয়ে এলো আমার দিকে, হাঁপাতে হাঁপাতে জড়িয়ে ধরলাম বাবাকে। কি হয়েছে বুম্বা, এরকম চিৎকার করে উঠলি? বাজে স্বপ্ন দেখেছিস? ও ও ও ও ও আসতে চায়। কে আসতে চায়? ও ও ওই যে, বলে আঙুলটা দিয়ে নিজের ঘরটা দেখালাম বাবাকে। বাবা ছুটে গেল আমার ঘরে, সঙ্গে আমিও। ঘরে গিয়ে সব জায়গায় টর্চ ফেললো বাবা। এ কি, কেউ তো নেই। তুই বাজে স্বপ্ন দেখেছিস বুম্বা, কেউ নেই এই ঘরে। আমি স্পষ্ট দেখলাম বাবা, ওই জানলাটায়। আরে ঘুমের ঘরে কি দেখতে কি দেখেছিস? কিন্তু শুয়ে পড় তুই চুপ করে। এত রাত অবধি পড়তে এই জন্য বারণ করি। আমার ভয় করছে বাবা। ঠিক আছে, আমি সঙ্গে শুচ্ছি। শোয়ার 5 মিনিট পরেই বাবা নাক ডাকতে শুরু করলো। আমার চোখে আর ঘুম নেই, কানে বেজেই চলেছে ওই কণ্ঠ। কি ভয়ানক, ছেলে না মেয়ের স্বর তা বোঝার উপায়ই নেই। ঘণ্টাখানেক এইসব ভাবতে ভাবতেই আমার চোখটা বুজে এলো। কিন্তু এরপর যা হলো তা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। ঘরের নিস্তব্ধতা ভেদ করে আবার সেই জানলায় হাত দিয়ে বাড়ি মারার আওয়াজ। এবার আগের বারের তুলনায় অনেক বেশি জোরে। মনে হচ্ছে যেন জানলা ভেঙে যাবে এবার। বাবা ধড়মড়ি উঠে বসেছে, সঙ্গে আমিও। কে কে ওখানে? বাবা চেঁচিয়ে উঠল। তখনই সারা ঘরে সেই হাড়হীন করা কণ্ঠের প্রতিধ্বনি ভেসে এলো আবার। জানলা খোল, খোল বলছি, আমি ঢুকবো। খোল জানলা, জানলাটা খোল। বাবা তড়াক করে বিছানা ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে চলে গেল সদর দরজার দিকে। কাঁপতে কাঁপতে আমিও পিছন পিছন গেলাম। দরজার তালা খুলে আমরা ঘরের ঠিক বাইরেটা এসে দাঁড়ালাম। বাবা চারিদিকে টর্চ ফেলল। কই, কেউ তো নেই। সকালে আমার ঘরের বাইরে বাগানে দাঁড়িয়ে আমি, মা আর বাবা পর্যবেক্ষণ করেই চলেছি। কাল রাতের ঘটনাটার একটা ব্যাখ্যা খুঁজতে মরিয়া হয়ে উঠেছে বাবা। আমার ভয় এখনো কাটেনি। মাঝে মধ্যেই ওই কণ্ঠটা কানে বেজে উঠছে। তাও এদিক ওদিক তাকাচ্ছি, যদি রহস্যভেদ করা যায়। সাধারণ বোধবুদ্ধিতে এরকম ঘটনার তো কোনো ব্যাখ্যা হয় না। যেটুকু সময় বাবা ঘরের বাইরেটা ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করছিল, ঠিক ততটা সময় আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। কিন্তু তারপরেই হঠাৎ একটা জিনিস খেয়াল হলো। আমার ভয়টা তারপর আরো দ্বিগুণ বেড়ে গেল। কম্পিত কণ্ঠে বাবাকে ডাকলাম, বাবা। হ্যাঁ, কি হলো? ওটা কি বাবা? কি? আমার ডান হাতের তর্জনী তখন জানলার নিচে ফাঁকা মাটির দিকে। জানলার নিচে দেখো পাক জমে আছে। আরে এখানে তো ড্রেন, পাঁক তো জমবেই, ছোটবেলা থেকেই দেখছি। সেটা না, ভালো করে দেখো, ওখানে কিন্তু কোনো পায়ের ছাপ নেই। দেখলাম বাবারও চোখ একটু হলেও কুঁচকোলো। ঠিক ঠিক, হ্যাঁ তাই তো। আমাদের রাতের অতিথি যেই হোক না কেন, সে যদি মানুষ হয় তাহলে জমা পাকে তার দুটো পায়ের ছাপ কোথায়? এই প্রশ্নের উত্তর ভাবার মাঝেই একটা বিকট আওয়াজে চমকে তাকালাম। বাবা কিছুটা এগিয়ে গেছিল ওই পাকের দিকেই। আওয়াজটা শুনে ছিটকে পিছিয়ে এলো। এই আওয়াজটা খুব পরিচিত। কাল রাতেই এর আগমন ঘটেছিল। এটা সেই জানলার কাঁচে বাড়ি মারার তীব্র আওয়াজ। সেই হাতটা জানলার কাছে বাড়ি মারছে আবার, কিন্তু এইবার ঘরের ভেতর থেকে। হাতে আধ খাওয়া একটা পিৎজার স্লাইস নিয়ে লাবণী পুরো ঘটনাটা চোখ গোল গোল করে শুনল। তারপর কিছুক্ষণ চেয়ে রইল বহুদিন বাদে খোলা সেই জানলাটার দিকে। তারপর কি তারপর? ঘরের ভেতরে গিয়ে কিছু দেখতে পেলি? না। তারপর কি তোরা ওই ঘরটায় তালা বন্ধ করে দিলি? আর উপায় ছিল? এই ঘরে কোনো মানুষের থাকার ক্ষমতা নেই। তোকে এতবার জিজ্ঞেস করেছি, কাকুকে জিজ্ঞাসা করেছি, এই ঘরে কেন তালা বন্ধ, আগে বলিসনি কেন? যদি কিছু থেকে থাকে।
কি থাকবে? থাকলে এতদিনে নিশ্চয়ই বেরিয়ে গেছে। ওই জানলাটাই যত নষ্টের গোড়া, বুঝলি? কথাটা বলে লাবণী হো হো করে হেসে উঠল। হাসিস না, হানা বাড়িতে থাকি, এটা গর্ব করে বলার কথা নয়। আর এই যে ম্যাডাম, এই হানা বাড়িটাই তোর শ্বশুর বাড়ি হতে চলেছে। কোন কালের কি আজগুবি সব ঘটনা! সব তোদের মনের ভুল। আমার বাবার দুজনেরই মনের ভুল। এই ব্যাপার বুঝলাম। চল অন্য ঘরে চল। বাবা মা ফিরে এসে যদি দেখে এই ঘরে বসে আছি, কুরুক্ষেত্র করবে। চল। লাবণী ঘর থেকে বেরিয়ে চলে গেল মা বাবার ঘরে। আমি খোলা জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। আজও ঠান্ডা একটা বাতাস বইছে বাইরেটায়, ঠিক সেদিনের মতো। আস্তে আস্তে জানলাটা বন্ধ করলাম। ঘর থেকে বেরিয়ে দরজাটা ভেজে তালাটা লাগাতে যাব, ঠিক তখনই একটা শব্দ শুনে আমার হাত স্থির হয়ে গেল। বন্ধ দরজার পিছনে শুনতে পেলাম সেই জানলায় বাড়ি মারার আওয়াজ। একবার নয়, বারবার। আর সঙ্গে সেই চেনা কণ্ঠ। রে, কবে থেকে বলছি খোল জানলাটা, কানে ঢুকছে না? খোল খোল জানলাটা, খোল। শুনছিলেন সংগ্রাম চৌধুরীর লেখা গল্প কণ্ঠ। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ বুম্বার ভূমিকায় সংগ্রাম, লাবণী, নীলাঞ্জনা। সমগ্র পরিচালনায় অভিষেক। আভর সঙ্গীত, ধ্বনি পরিকল্পনায় এবং আনুষঙ্গিক কণ্ঠে শুভজিৎ। সূত্রধর আমি অরিত্র। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন কণ্ঠ। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।